সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সায়েন্স স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভিএসও অর্থাৎ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এক্সামের তো জীবনবিজ্ঞান পোর্শনের আজকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। সেই প্রশ্নগুলো আলোচনা করব, যেই প্রশ্নগুলো তোমাদের 2023 সালে প্রিভিয়াস ইয়ার 2023 সালে প্রশ্নপত্রে এসেছিল। তোমরা যদি দেখো এই কোশ্চেনগুলো, তাহলে তোমাদের মোটামুটি একটা আইডিয়া তো হবে যে কী ধরনের প্রশ্ন তোমাদের ভিএসও এক্সামে আসে, সেই সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হবে এবং তোমরা নিজেরাও চেষ্টা করো যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা কি পারছো কি পারছো না। ওকে, তো বায়োলজি বা জীবনবিজ্ঞানের আমরা আজকে ফার্স্ট ক্লাস নিয়ে এসেছি। এক এক করে ক্লাসগুলো পরপর আমরা করাবো, আমি তোমাদের এইগুলো পরপর করাবো। প্রথমত লাইফ সায়েন্স তো আছে, তারপরে ফিজিক্যাল সায়েন্স আছে এবং ম্যাথামেটিক্স, তিনটে পোর্শন আছে। আর ভিএসও সম্পর্কে ডিটেলস ভিডিও তোমাদের খুব শীঘ্রই আসবে। কারা কারা এক্সামগুলো দিতে পারবে, কারা কারা তারপরে কী ধরনের প্রশ্ন আসে, কি কি সিলেবাস রয়েছে, সমস্ত কিছু ডিটেলস তোমাদের আলোচনা করব। সেটা নিয়ে আলাদা করে আমি ভিডিও বানিয়ে দেবো। তবে তোমরা যারা যারা স্কলারশিপের এক্সাম দিচ্ছ এবং ভিএসও ছাড়াও অভয়চরণ যারা এক্সাম দিতে চলেছো, তো তোমরা প্রত্যেকে কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই দেখো, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও দেখবে এবং সেগুলোকে তোমরা কিন্তু নোট করে নেবে। আশা করি তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকার হবে। তোমরা জানো তোমাদের প্রিভিয়াস ইয়ারে আমি গত বছরে তোমাদের অনেক ক্লাস করিয়েছিলাম এনএমএসের জন্য, তো এই বছরও আমি ভিএসওর জন্য তোমাদের ক্লাস করাতে থাকবো, ঠিক আছে? দেখো প্রথম যে প্রশ্নটা আছে, কি বলছে, রাইবোজোম সংশ্লেষ হয় কোথায়, অর্থাৎ রাইবোজোম কোথায় সংশ্লেষিত হয়। এগুলো অপশান এ বি সি ডি হিসেবে যদি আমরা দিয়ে দিই, দেখো রাইবোজোম এন্ডোপ্লাজমিক জালিকায়, নাকি নিউক্লিয়াসে, গোলগি বস্তুতে, নাকি লাইসোজোমে। অ্যান্সার কী হবে তোমরা বলো দেখি। রাইবোজোম সংশ্লেষিত হয় নিউক্লিয়াসে, ঠিক আছে? নিউক্লিওলাসে। ওকে, নিউক্লিয়াসেরই একটা ভাগ নিউক্লিওলাস, সেই নিউক্লিওলাসে রাইবোজোম সংশ্লেষিত হয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো বলছে যে এক প্রকার ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত যৌগ যা অন্য প্রকার ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, তাকে কি বলা হয়? মানে এক প্রকার ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত হয় এক ধরনের যৌগ, সেটা কি করে, সেটা অন্য প্রকার ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এই ধরনের, মানে এটাকে আমরা কি বলবো? অ্যান্টিবায়োটিক, অ্যান্টিথ্রম্বিন, অ্যান্টি ক্ল্যাভোনয়েড, নাকি প্রোবায়োটিন। এটা হয়ে যাবে অ্যান্টিবায়োটিক। দেখো অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু এভাবে প্রস্তুত করা হয়, ঠিক আছে? আমরা বলি না বিষে বিষে বিষক্ষয়, অর্থাৎ বিষ দিয়ে অন্য বিষকে ধ্বংস করছে। ব্যাপারটা অনেকটা এরকম টাইপের বলতে গেলে, যে এক ধরনের ব্যাকটেরিয়া তার যে দেহ থেকে যে নিঃসৃত যৌগ, সেইটা আবার অন্য ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য কাজে লাগানো হচ্ছে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে যে জীব ক্রমাগত তার আকৃতি পরিবর্তন করতে পারে সেটি কি। তো তোমাদের 2023 সালে এই প্রশ্নগুলোই এসেছিল। তো এই কোয়েশ্চেনটা অনেকটা ইজি রয়েছে, যে এটা কি হবে। তো আকৃতি পরিবর্তন করতে পারে, আমরা প্রত্যেকে জানি, সেটা হচ্ছে অ্যামিবা কিন্তু তার আকৃতি কন্টিনিউয়াস পরিবর্তন করতে পারে। তোমরা এখানে একটা প্রশ্নের অ্যান্সার দিও, মানে একটা কমেন্ট করো যে অ্যামিবার গমন অঙ্গের নাম কি, ঠিক আছে? অ্যামিবার গমন অঙ্গের নাম কি, আর প্যারামিসিয়ামেরও গমন অঙ্গের নাম কি, এই দুটো তোমরা একটু কমেন্ট করবে, ঠিক আছে? নেক্সট দেখো, ভাইরাসকে পর্যবেক্ষণ করা সম্ভব কিসের সাহায্যে? পেরিস্কোপের মাধ্যমে, সরল আলোক অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে, যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে, নাকি ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে। তাহলে ভাইরাসকে আমরা কোন অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পর্যবেক্ষণ করব? এটা অবশ্যই ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে, কারণ ভাইরাস এতই ক্ষুদ্র, ঠিক আছে, খুবই ক্ষুদ্র, তার জন্য এটাকে কিন্তু আমাদের ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হবে একে পর্যবেক্ষণ করার জন্য। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 5। এখানে কি বলছে দেখো, নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ, ঠিক আছে? তো এই প্রশ্ন তোমাদের প্রায় সময় আসে, যে কোনটা ভাইরাস গঠিত, কোনটা ব্যাকটেরিয়া গঠিত, কোনটা প্রোটোজোয়া গঠিত। তো এই কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে? তো তোমরা এই টাইপের, মানে এই টার্মটা তোমরা পড়ে যাবে, যে কোনগুলো ভাইরাস, কোনগুলো ব্যাকটেরিয়া, মানে বিভিন্ন রোগ সম্পর্কিত, ঠিক আছে? কী গঠিত রোগ, কোনটা কী গঠিত রোগ, এই রোগ সম্পর্কিত তোমাদের কিন্তু আলাদা করে পড়ে নিতে হবে। দেখো এখানে বলেছে টিবি বা যক্ষা, হাম, চিকেন পক্স, নাকি পোলিও। আচ্ছা, প্রথমত যদি আমরা টিবি বলি, টিবি অর্থাৎ কি, আমরা যেটাকে যক্ষা বলছি আর কি, তো এটা অবশ্যই এটাই অ্যান্সার হবে, ব্যাকটেরিয়া গঠিত রোগ। দেখো এই যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, তোমরা জানো এই ব্যাকটেরিয়ার নামটা কি, মানে এই টিবি রোগটা হয়
এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে। সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে, টিউবারকুলোসিস। আচ্ছা, এরপরে আছে দেখো হাম। হাম হচ্ছে একটা ভাইরাস গঠিত রোগ। হাম কি? হাম হচ্ছে এক ধরনের ভাইরাস গঠিত রোগ, যা মিজলস মারভিলি ভাইরাস বলা হয়। ধরো MEASLES, মিজলস, MOR, মারভিএলএলআই, মারভিলি ভাইরাস, VIRUS ভাইরাসের কারণে এটা হয়, হাম রোগটা। তারপরে দেখো চিকেন ফক্স। চিকেন ফক্স কিসের জন্য হয়? চিকেন ফক্সও এক ধরনের ভাইরাস ঘটিত রোগ, সেটা হচ্ছে ভেরিসেলা, VARICELLA, ভেরিসেলা ZOSTER, জোস্টার, ঠিক আছে, ভেরিসেলা জোস্টার ভাইরাস, ভেরিসেলা জোস্টার ভাইরাস এর প্রভাবে কিন্তু এই চিকেন পক্সটা হয়। আর পোলিও আমরা জানি, পোলিও হচ্ছে পোলিও ভাইরাসের কারণে হয়, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বলছে ব্যাকটেরিয়া গঠিত রোগ, অ্যান্সার হবে টিবি বা যক্ষ্মা রোগ, ঠিক আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 6। এখানে কি বলছে? নিম্নলিখিত কোন খাদ্যটিতে সর্বাধিক মাত্রায় শর্করা থাকে? শর্করা সবথেকে বেশি কিসে থাকে? ডাল, চাল, বাজরা নাকি রাগি? অ্যান্সার হয়ে যাবে, দেখো শর্করার পরিমাণ সবথেকে বেশি থাকে চালের মধ্যে, ঠিক আছে, চালের মধ্যে শর্করার পরিমাণ বেশি থাকে। ডালে শর্করাও থাকে, আবার প্রোটিনও থাকে, তবে প্রোটিনের মাত্রাটা ডালের মধ্যে বেশি থাকে, প্রোটিনের মাত্রাটা। আর বাজরা এবং রাগি এগুলোতে কিন্তু কার্বোহাইড্রেট খুব কম পরিমাণে থাকে, ঠিক আছে, শর্করা কম পরিমাণে থাকে। তাহলে কোনটা সর্বাধিক মাত্রায় শর্করা? এটা হবে অপশান বি, চাল। পরের প্রশ্ন দেখো, পেশিকোষে গ্লুকোজ সঞ্চিত হয় কী রূপে? পেশিকোষে যে গ্লুকোজ সেটা কী রূপে সঞ্চিত হয়? সাতের অপশান কি আছে? চর্বি কোষ, চর্বি রূপে সঞ্চিত থাকে, নাকি গ্লাইকোজেন রূপে, নিউক্লিক অ্যাসিড রূপে, নাকি প্রোটিন রূপে? এটা অ্যান্সার হয়ে যাবে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। পেশিকোষে গ্লুকোজ কী রূপে সঞ্চিত থাকে? সেটা হচ্ছে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, ঠিক আছে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এইডস, AIDS, এইডস। তো এইডস হলো ডিএনএ, আমরা জানি এইডস হচ্ছে এক ধরনের ভাইরাস গঠিত রোগ, ঠিক আছে, কিন্তু এখানে দেখো অপশানগুলো কী আছে? ডিএনএ ভাইরাস গঠিত রোগ, RNA ভাইরাস গঠিত রোগ, ব্যাকটেরিয়া গঠিত রোগ, নাকি ছত্রাক গঠিত রোগ? প্রথমত এইডস হচ্ছে ভাইরাস গঠিত রোগ, ঠিক আছে, এইডসের ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, ঠিক আছে। আর এইডস রোগটা কিসের প্রভাবে হয়? এইডস রোগটা হচ্ছে HIV, ঠিক আছে, HIV ভাইরাস সংক্রমণের প্রভাবে হয়। তাহলে এই যে ভাইরাসটা, সেই ভাইরাসটা হচ্ছে এক ধরনের RNA ভাইরাস, রাইবো নিউক্লিক অ্যাসিড ভাইরাস, ঠিক আছে, রাইবো নিউক্লিক অ্যাসিডযুক্ত ভাইরাস। তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার, RNA ভাইরাস গঠিত রোগ এইডস রোগ, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে? যে বাংলা নববর্ষে অর্থাৎ এপ্রিল থেকে এপ্রিলের মাঝামাঝি তুমি কোচবিহারে বেড়াতে গিয়ে দেখলে সেখানে ধান বোনা চলছে। তাহলে এপ্রিলের মাঝামাঝি ধান বোনা চলছে কোথায়? কোচবিহারে। তারা কি ধরনের ধান চাষ করছে? আউশ ধান, আমন ধান, বোরো ধান, নাকি খারিফ ধান? তাহলে এখানে যে প্রশ্নটা আছে দেখো, জাস্ট এখানে একটা গল্প আকারে লিখে দিয়েছে। তো আমরা যদি দেখি বাংলা নববর্ষ অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি এই সময়টা সাধারণত কি চাষ করা হয়? সেটা হচ্ছে আউশ ধান। তাহলে আউশ ধান চাষ করা হয় মোটামুটি এপ্রিলের মাঝামাঝি, ঠিক আছে, মার্চ এপ্রিল মে, মোটামুটি মার্চ থেকে মে মাসের মধ্যে আর কি, মার্চ থেকে মে মাসের মধ্যে, অর্থাৎ হিসাব মতো এপ্রিলের মাঝামাঝি হয়ে যাচ্ছে আউশ ধান। আচ্ছা, যদি আমরা দেখি আমন ধান, আমন ধান কখন চাষ করা হয়? এটা কিন্তু বর্ষাকালে, ঠিক আছে, এটা হচ্ছে বর্ষাকালে আমন ধানটা চাষ করা হয় মেনলি, এবং সেটা মোটামুটি জুন জুলাই মাসে, জুন থেকে জুলাই মাসে আমন ধান চাষ করা হয়। তারপর আসছে বোরো ধান। বোরো ধান সাধারণত শীতের শুরুতে, ঠিক আছে, শীতের শুরুতে বোরো ধান চাষ করা হয় মোটামুটি অক্টোবর নভেম্বর মাসে, ঠিক আছে, অক্টোবর নভেম্বর মাসের দিকে কিন্তু বোরো ধান চাষ করা হয়। মোটামুটি অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টার মধ্যে, এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু বোরো ধানটা চাষ করা হয়, ঠিক আছে। আর খারিফ ফসল মানে আমরা সাধারণত কোনটাকে বুঝি? রবি ফসল মানে আমরা শীতকালের বলি, আর খারিফ ফসল মানে হলো গ্রীষ্মকালের বলি, তাই তো? ওকে, তো এটা অ্যান্সার হয়ে যাবে আউশ ধান। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 কী দেওয়া আছে? বলছে যে মানবদেহের নিম্নলিখিত কোন অঙ্গটি বারবার ম্যালেরিয়া সংক্রমণের ফলে আকারে বৃদ্ধি পায়?
মানবদেহের নিম্নলিখিত কোন অঙ্গটি বারবার ম্যালেরিয়া সংক্রমণের ফলে আকারে বৃদ্ধি পায়? তাহলে ম্যালেরিয়া সংক্রমণের ফলে কোন অঙ্গের আকার বৃদ্ধি পায়? অগ্ন্যাশয়, অ্যাড্রিনাল গ্রন্থি, প্লীহা নাকি থাইরয়েড গ্রন্থি? অ্যান্সার হয়ে যাবে প্লীহা। প্লীহা বা স্প্লিট আমরা বলি ইংলিশে, সেই প্লীহার কিন্তু আকারে বৃদ্ধি পায়, ঠিক আছে, ম্যালেরিয়া রোগ হলে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 11 বলা হচ্ছে কোন উদ্ভিদের নির্যাস ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ব্যবহার করা হয়? আমাদের যে স্কিন থাকে, স্কিনের আর্দ্রতা বজায় রাখতে কোন উদ্ভিদের নির্যাস ব্যবহার করা হয়? পুদিনা, রসুন, অ্যালোভেরা নাকি হলুদ? প্রায় প্রত্যেকেই জানো, এটা অ্যান্সার হয়ে যাবে অ্যালোভেরা। অপশান কি হবে? অপশান সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12 স্তন্যপায়ীও বলছে স্তন্যপায়ীর লোহিত রক্তকণিকা উভো অবতল কেন? স্তন্যপায়ী প্রাণী যে রয়েছে তার লোহিত রক্তকণিকা, যেমন মানুষের দেখবে যে লোহিত রক্তকণিকা সেটা কিন্তু একটু এরকম উভয় অবতল অর্থাৎ চ্যাপ্টা টাইপের হয়ে থাকে, ঠিক আছে, গোল চ্যাপ্টা টাইপের হয়ে থাকে। তো সেটা কেন হয়? বলছে অক্সিজেন বহন করার জন্য, খাদ্য বহন করার জন্য, নাইট্রোজেন বহন করার জন্য নাকি হাইড্রোজেন বহন করার জন্য? অ্যান্সার প্রায় প্রত্যেকেই জানো, তোমাদের ক্লাস 8এই ছিল এই প্রশ্নটা। অক্সিজেন গ্রহণ করার জন্য কিন্তু স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকা উভো অবতল হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে যে তোমার বন্ধু ক্লান্ত এবং অবসন্ন অনুভব করায় 1 কাপ চা খেলো এবং তাতে সে বেশ সতেজ বোধ করলো এবং উদ্দীপনা পেল। এই অনুভূতির সম্ভাব্য কারণ কি হতে পারে? তাহলে তোমার বন্ধু বলছে ক্লান্ত এবং অবসন্ন ছিল, সে 1 কাপ চা খেয়ে নিল, এখন সে মোটামুটি সতেজ বোধ করছে। তো এটার কারণ কি হতে পারে? অপশান এ দেখো কি দিয়েছে, চায়ে ভিটামিন B12 থাকে যা এই উদ্দীপনা যোগায়। অপশান বি বলছে যে চায়ে ক্যাফিন এবং প্যান্টোথেনিক অ্যাসিড থাকে যা স্নায়ু উদ্দীপক হিসেবে কাজ করে। সি এ বলছে যে চায়ে ট্যানিন থাকে যা স্বাস্থ্যের পক্ষে ভালো। আর ডি এ বলছে যে চা গরম পান করা হয় যার ফলে এই উদ্দীপনা আসে। দেখো এর অ্যান্সারটা হয়ে যাবে চায়ের মধ্যে অপশান বি, ক্যাফিন থাকে, ঠিক আছে, ক্যাফিন থাকে এবং এই যে ক্যাফিন তার সাথে কিন্তু প্যান্টাথেনিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন, আমরা বলতে পারি এটাকে B5, কি B5, ঠিক আছে, প্যান্টাথেনিক অ্যাসিড হচ্ছে B5 এর রাসায়নিক নাম। তাহলে চায়ের মধ্যে মনে রাখবে ক্যাফিন এবং B5 অর্থাৎ প্যান্টোথেনিক অ্যাসিড কিন্তু থাকে যেটা স্নায়ু উদ্দীপক হিসেবে কাজ করে, ফলে বলছে যে সতেজ বোধ হয়। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে, একশৃঙ্গ গন্ডার আর বাগরোল, তো দুটো প্রাণী রয়েছে, তো দুটোই পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য বন্য প্রাণী, ঠিক আছে। তো তাহলে গন্ডার আর হচ্ছে বাগরোল, একশৃঙ্গ গন্ডার আর হচ্ছে বাগরোল, বলছে অবশ্য দুটি প্রাণীর পক্ষেই পরিস্থিতি খুব অনুকূল নয়, অর্থাৎ আমাদের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের পক্ষে এই দুটো প্রাণী কিন্তু উপযোগী নয় আর কি। নিচের কোন দুটি বক্তব্য তাদের সম্পর্কে সঠিক বলে তুমি মনে করো? কি কি আছে দেখে নিই আমরা। গন্ডার নিকট ভবিষ্যতে বিলুপ্ত হতে পারে, আর বাগরোলও বিলুপ্ত হতে পারে কিন্তু নিকট ভবিষ্যতে নয়। ওকে, প্রথমে বলছে যে গন্ডারটা খুব তাড়াতাড়ি বিলুপ্ত হতে পারে, গন্ডারের পরিমাণ অলরেডি অনেক কমে গেছে, আর বাগরোলটাও বলছে বিলুপ্ত হতে পারে কিন্তু খুব তাড়াতাড়ি নয়, তবে ধীরে ধীরে কমে যাবে। তারপরে কি বলছে, গন্ডার এখনও বন্য পরিবেশে পাওয়া যায় যেখানে বাগরোল আর বন্য পরিবেশে পাওয়া যায় না। বাগরোল কিন্তু বন্য পরিবেশে অবশ্যই পাওয়া যায়। আচ্ছা নেক্সট দেখো, গন্ডার অবশ্যই বিলুপ্ত হয়ে যাবে আর বাগরোলের বিষয়ে এখনও কোনো তথ্য নেই। পরেরটা বলছে গন্ডার নিকট ভবিষ্যতে বিলুপ্ত হবে না আর বাগরোল এখন একমাত্র বন্দি দশায় পাওয়া যায়। এখানে যদি সঠিক অ্যান্সার তোমরা বিবেচনা করো, প্রথম যে অপশানটা রয়েছে অপশান এ, এটা সঠিক অ্যান্সার হবে। গন্ডার নিকট ভবিষ্যতে বিলুপ্ত হতে পারে, ঠিক আছে, নিকট ভবিষ্যতে গন্ডার কিন্তু বিলুপ্ত হতে পারে, আর বাগরোলও কিন্তু বিলুপ্ত হতে পারে কিন্তু নিকট ভবিষ্যতে নয়, ঠিক আছে। মোটামুটি বাগরোল এখনও পাওয়া যাচ্ছে কিন্তু গন্ডার কিন্তু একদম পরিমাণে কমে গেছে, তাহলে এখানে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, আজকের এটাই লাস্ট কোশ্চেন থাকবে তোমাদের। তো তোমাদের 15টা কোশ্চেনই থাকে বায়োলজির ক্ষেত্রে, জীবনবিজ্ঞানের ক্ষেত্রে 15টা কোশ্চেন থাকে বিএসওতে। দেখো বলছে এ ও বি বক্তব্য দুটি পড়ে তাদের মধ্যে সম্পর্ক নির্ধারণ করো।
কি বলছে বক্তব্য এ, ফার্স্ট বক্তব্য বলছে সাম্প্রতিককালে দানা শস্যের উৎপাদন আশানুরূপ বৃদ্ধি পায়নি বা এমনকি মোটামুটি একই রয়ে গেছে। তাহলে দানা শস্যের উৎপাদনটা মানে খুব ভালো বৃদ্ধি পায়নি, সেটা মোটামুটি আগের মতোই রয়েছে। বক্তব্য বি বলছে কি কীট বা পেস্ট আমরা যেটাকে বলছি সংক্রমণে, ঠিক আছে, মানে কীটপতঙ্গ আমরা ধ্বংস করার জন্য যে সমস্ত পেস্টগুলো দিই আর কি, কীটনাশক, তো সেগুলো বলছে কীট সংক্রমণে ফসলের ক্ষতি রোধ করতে ফসলের ক্ষেতে বিপুল পরিমাণে কীটনাশক প্রয়োগ করা হয়েছে। কীট মানে যে পোকামাকড় আর কি, সেই পোকামাকড়গুলোকে ধ্বংস করার জন্য প্রচুর পরিমাণে কীটনাশক প্রয়োগ করা হয়েছে। ওকে, এবার দেখো এখানে অপশানগুলো কি কি আছে। দুটি বক্তব্যই সঠিক, আর বক্তব্য বি বক্তব্য এর কারণ, আর বক্তব্য এ হচ্ছে বি এর ক্ষেত্রে গৃহীত ব্যবস্থা। 2 নম্বর কি বলছে, দুটি বক্তব্যই সঠিক আর বক্তব্য বি হলো কারণ আর বক্তব্য এ হলো তার ফল। সি বলছে দুটি বক্তব্যই সঠিক কিন্তু এ ও বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই। আর ডি বলছে যে বক্তব্য এ এবং বি দুটোই ভুল। কি হবে অ্যান্সার? দেখো এখানে ভালো করে বুঝবে, প্রথমে আমাদের বলছে দানাশস্য উৎপাদন আশানুরূপ হয়নি, ঠিক আছে, মানে দানাশস্য ভালো পায়নি, এমনকি মোটামুটি একই রয়ে গেছে বা প্রায় একই রকম রয়ে গেছে, বৃদ্ধি হয়নি, গ্রোথ হয়নি সেরকম। আর সেকেন্ড যে বক্তব্যটা সেটা কি বলছে যে প্রচুর পরিমাণে কীটনাশক মানে কীট বা পেস্ট সেগুলো কিন্তু ফসলের ক্ষতি করছে, যার ফলে সেখানে কিন্তু কীটনাশক অ্যাপ্লাই করতে হয়েছে, প্রয়োগ করতে হয়েছে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে আমরা যে কীটনাশক অ্যাপ্লাই করছি, কীটনাশকটা প্রয়োগ করছি, তার ফলে কিন্তু আমাদের ফসলটা কিন্তু ঠিকঠাক হয়নি, তাই না, আশানুরূপ ফল আমরা পাইনি এখান থেকে। তাহলে বলতে পারি যে দেখো এখানে বলছে অপশান বিটা ভালো করে দেখো, দুটো বক্তব্যই সঠিক, অবশ্যই দুটো বক্তব্য সঠিক হয়ে যাচ্ছে। আর বক্তব্য বি হলো কারণ, বক্তব্য এ হলো তার ফল, তাহলে বি হচ্ছে কারণ আর এ হচ্ছে তার ফলাফল, ঠিক আছে, মানে এর ফলে এটা ঘটছে আর কি। তাহলে বক্তব্য বি হচ্ছে কারণ আর এ বলছে এ হচ্ছে তার ফলাফল, তাই না, এর ফলাফলে আমরা কিন্তু আশানুরূপ যে ফলন সেটা আমরা পাইনি, যেহেতু বেশি পরিমাণে কীটনাশক প্রয়োগ করা হয়েছে। তো আশা করি বোঝাতে পারলাম, মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি, আমি যতদূর পারি তোমাদেরকে বোঝানোরই চেষ্টা করি। তো সবাই একটু ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও যদি ভালো লাগে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ভিএসওর এক্সামের প্রিপারেশান আমি তোমাদের পরপর ক্লাস করাতে থাকবো। গত বছর যেমন তোমাদের এনএমএসের ক্লাস করিয়েছি, এই বছরও তোমাদের ভিএসও এবং অভয়চরণ, তাছাড়াও স্কলারশিপের যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য আমি কিন্তু ক্লাস তোমাদের পরপর করাতে থাকবো। তবে তোমরা সায়েন্সের যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো তোমরা প্রত্যেকে খুব ভালো করে দেখছো না, কিন্তু আমি কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে সেই জিনিসগুলো প্রোভাইড করার ঠিকঠাক করে। যাই হোক তোমরা দেখতে থাকো, আশা করি দেখো পুরোপুরি যদি তোমরা দেখো জিনিসটা তাহলে তোমরা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। তোমাদের ফার্স্ট সামেটিক এক্সাম হবে, তো ফার্স্ট সামেটিক এক্সামের জন্য কিন্তু তোমরা ভালো করে প্রিপেয়ার হতে পারবে। এরপরে তোমাদের প্রশ্নবিচিত্রার যে সমস্ত প্রশ্নগুলো থাকে আর কি, তো সেইগুলো কিন্তু আমি তোমাদের সলভ করাবো, ঠিক আছে। তো চলো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।